আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু সোল একাডেমিক কেয়ার। আমি সাইফুল ইসলাম সুমন আছি আপনাদের সাথে। তো আজকে আমরা দেখব সমাসের সেকেন্ড পার্ট, এবং আজকে আমরা সমাসের বাকি যে সকল কথা ছিল সেগুলো করব, এবং সমাজটাকে আমরা সম্পূর্ণরূপে গুছিয়ে করার ট্রাই করব। ওকে, তো এর আগে সমাসের ফার্স্ট পার্ট আমরা দিয়েছি। যারা যারা ফার্স্ট পার্ট দেখেন নাই তারা আমাদের চ্যানেলে ঢুকে একটু কষ্ট করে ফার্স্ট পার্টটা দেখে আসবেন, কারণ ফার্স্ট পার্ট না দেখলে সেকেন্ড পার্ট আপনাদের কাছে তেমন একটা ক্লিয়ার হবে না। ওকে, তো ফার্স্ট পার্টে আমরা সমাসের প্রকারভেদ সবগুলো দেখেছি। এখন আমরা সমাসের ফার্স্ট প্রকার, দ্বন্দ্ব সমাস, দ্বন্দ্ব সমাসটা দেখবো। ওকে, তো শুরু করা যাক। এখন এই দ্বন্দ্ব সমাসে যে দ্বন্দ্ব আছে, ঠিক আছে, এই দ্বন্দ্ব শব্দের অর্থ কি? দ্বন্দ্ব শব্দের অর্থ হচ্ছে মিলন, অর্থাৎ দুইটা সন্ধির মিলন বা যে কোনো কিছু। নরমালি আমরা দ্বন্দ্ব বলতে কি বুঝি? যে আপনার দুইটার মাঝখানে বিরোধ চলছে, দুইটার মাঝখানে শত্রুতা চলছে, দুইটার মাঝখানে কোনরকম গ্যাঞ্জাম চলছে বা কিছু চলছে, তখন আমরা তাকে বলি যে দুইটার মাঝখানে কি আছে? দ্বন্দ্ব আছে। কিন্তু বাংলা ব্যাকরণের ভাষায় দ্বন্দ্ব শব্দের অর্থ হচ্ছে মিলন। ঠিক আছে, দুইটা সন্ধির মিলন বা দুইটা বাক্যের মিলন, যে কোনো কিছু মিলনকে দ্বন্দ্ব বলে। ঠিক আছে, আর এখানে যেটা দ্বন্দ্ব সমাস আছে, সেই দ্বন্দ্ব সমাস বলতে কি বোঝায়? ঠিক আছে, মিলন যেহেতু, তার মানে দুইটা একটা একটাকে ছাড়া অচল। ওকে, তো দ্বন্দ্ব সমাস বলতে এখানে কি বোঝায়? যে সমাসে যে সমাসে পূর্বপদ এবং পরপদ উভয় প্রাধান্য পায়। যে সমাসে পূর্বপদ এবং পরপদ উভয় পদ প্রাধান্য পায়, ঠিক আছে, তাকে কি বলে? তাকে দ্বন্দ্ব সমাস বলে। ওকে, তাকে কি বলে? দ্বন্দ্ব সমাস বলে। ক্লিয়ার? ঠিক আছে, যেমন এটা বেস্ট একটা উদাহরণ হচ্ছে বই ও পুস্তক। বই পুস্তক, এখানে বইটাও প্রাধান্য পাচ্ছে, আবার পুস্তকটাও প্রাধান্য পাচ্ছে। অর্থাৎ এই যে বই পুস্তক আছে না, এটার ভিতর দুইটাই প্রাধান্য সমান। আপনি যদি এই বই পুস্তক বলেন, আপনি পুস্তককে বুঝবেন, পাশাপাশি বইকেও বুঝবেন, অর্থাৎ দুইটা সেম প্রাধান্য পাচ্ছে এই সমাসে। ক্লিয়ার? 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 এ হচ্ছে দ্বন্দ্ব সমাস। তারপরে আছে কি? কর্মধারয়। তারপর হচ্ছে কি? কর্মধারয় সমাস। এখন কর্মধারয় সমাস বলতে কি বোঝায়?
কর্মধারয় সমাসটা কি বলে, যেটার ভিতরে আপনার বিশেষণ পদের বিশেষণ ভাবপন্ন পদের সাথে বিশেষ্য, ঠিক আছে, বিশেষ্য ভাবপন্ন পদ, বিশেষণ ভাবপন্ন পদের সাথে বিশেষ্য ভাবপন্ন পদের, ঠিক আছে, যে সমাস হয় তাকে কি বলে, কর্মধারয় সমাস বলে। ওকে, বিশেষণ ভাবপন্ন পদের সাথে বিশেষ্য ভাবপন্ন পদের যে সমাস হয় তাকে কর্মধারয় সমাস বলে। এখন এই কর্মধারয় সমাসের ভিতরে পরপদ যেটা আছে ওইটা কি হয়, প্রাধান্য পায়। পরপদটা প্রাধান্য পায়। যেমন যদি দেখি নীলপদ্ম, ওকে, নীলপদ্মটা যদি দেখি এখানে নীলপদ্ম, এখানে কি হবে, নীল যে পদ্ম তাকে বলা হয় নীলপদ্ম। এখানে নীলটাকে প্রাধান্য দিচ্ছে নাকি পদ্মটাকে, তো যে পদ্মের কালার নীল তাকে নীলপদ্ম বলে, অর্থাৎ পদ্মটাই মেন জিনিস বা মেন বস্তু, পদ্মটাকে নিয়ে যত কথা। এখন পদ্মটাকে নিয়ে বলা হয়েছে যে পদ্মটা নীল কালারের, অর্থাৎ এটা কি পদ্মের বিশেষণ বা পদ্মটা হচ্ছে বিশেষ্য। এই যে দেখেন কি বলা, বিশেষণ ভাবপন্ন পদ এর সাথে বিশেষ্য ভাবপন্ন পদ, যে বিশেষণ নীল কি এটা বিশেষণ, আর পদ্মটা হচ্ছে বিশেষ্য। এখন বিশেষণ আর বিশেষের সাথে যে সমাস, বিশেষণের সাথে বিশেষের যে সমাস তাকে বলা হয় কর্মধারয় সমাস। এটার ভিতরে পরপদ অর্থাৎ বিশেষ্যটা প্রাধান্য পায়। ক্লিয়ার? কর্মধারয়ের কিছু প্রকার আছে, দ্বন্দ্ব সমাসেরও প্রকার আছে, প্রকারগুলো আমরা পরবর্তীতে আস্তে আস্তে দেখব। তো এরপরে সমাস হচ্ছে তৎপুরুষ সমাস। এরপরের সমাসটা কি, ঠিক আছে, তৎপুরুষ সমাস। এটা সংজ্ঞা যদি বলি, পূর্ব পদের বিভক্তি অর্থাৎ পূর্ব পদের বিভক্তির লোপ পেয়ে যে সমাস তৈরি হয়, ঠিক আছে, তাকে কি বলে, তৎপুরুষ সমাস। এটার ভিতরেও পরপদের প্রাধান্য বেশি। এটার ভিতরেও কি পরপদের প্রাধান্য বেশি, ঠিক আছে। যেমন ধরেন মন গড়া, আমরা বললাম মন গড়া, মন গড়া, মন গড়াটাকে ভালো কি আসে, মন যে গড়া তাকে বলা হয় মন গড়া, ঠিক আছে। মন মন যে গড়া তাকে মন গড়া বলে। এখানে কোনটা প্রাধান্য পাইছে বেশি, মন দিয়ে গড়া, ঠিক আছে, মন দিয়ে গড়া, মন গড়া। এখন এই যে মন দিয়ে গড়া মানে মন দিয়ে যেটা গড়া হয়েছে, তো গড়াটা অবশ্যই কথা প্রাধান্য বেশি পাচ্ছে।
ঠিক আছে, তার মানে এই মন গড়া এটা হচ্ছে তৎপুরুষ সমাস, এটার ভিতরে পরপদ যেটা গড়া এটা প্রাধান্য পেয়েছে। ক্লিয়ার? ক্লিয়ার? তো তারপরে আছে হচ্ছে বহুব্রীহি সমাস। কি সমাস? বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাস। এখন বহুব্রীহি সমাসটা কি? বহুব্রীহি সমাসে পূর্বপদ ও পরপদ দুইটাই থাকে, কিন্তু দুইটার একটার অর্থ প্রাধান্য পায় না। প্রাধান্য না পেয়ে অন্য পদের অর্থ প্রাধান্য পায়। ক্লিয়ার? বুঝতে পারছি? মানে দুইটার একটা অর্থ প্রাধান্য পায় না, বরং অন্য একটা অর্থ প্রাধান্য পায়। যেমন যদি আমরা দেখি, ঠিক আছে, এখন ধরেন এই জায়গা সমান কর্মী যে, সমান কর্মী যে, এটা কি হবে? সহকর্মী। সমান কর্মী যে সহকর্মী। ওকে, এখন এই জায়গায় যদি দেখেন সমানটাও প্রাধান্য পাচ্ছে না, কর্মীটাও কিন্তু প্রাধান্য পাচ্ছে না, বরং এই দুটো এইটা দিয়ে অন্য একটা জিনিস, যেরকম সহকর্মী বলতে বুঝায় কি, যে আমার কলিগ যে বা আমার সাথে যে কাজ করে তাকে প্রাধান্য পাচ্ছে। অর্থাৎ এই যে তিনটা আছে, তিনটার একটাও প্রাধান্য পাচ্ছে না পূর্বপদরা পরপদরা, বাট অন্য একটা জিনিস প্রাধান্য পাচ্ছে। ঠিক আছে, সমান যেটা এটা বুঝাইতেছে না, যেটা সহকর্মী যে, কর্মীটা বুঝাইতেছে না, বরং ঠিক আছে অন্য একজন যে হচ্ছে সহকর্মী তাকে বোঝাচ্ছে আমার সাথে কাজ করে। বহুব্রীহি ক্লিয়ার? বহুব্রীহি কি ক্লিয়ার? তো বহুব্রীহির পরে আছে এবার আছে কি দ্বিগু সমাস। দ্বিগু সমাস। দ্বিগু সমাস। এখন দ্বিগু সমাস কি? কি লেখে একটু দেখেন। ঠিক আছে, মিলনার্থ বা সংখ্যাবাচক শব্দের সাথে বিশেষ্য পদের যে সমাস, অর্থাৎ একটা সংখ্যাবাচক শব্দ যেটা এই বিশেষ্য পদের সাথে মিল আনতেছে, এরকম একটা পদের সাথে যে সমাস তাকে বলা হয় কি দ্বিগু সমাস। যেমন যদি বলি আমরা
তিন রাস্তার সমাহার। তিন রাস্তার সমাহার থেকে আমরা চার রাস্তার সমাহার বললে বেশি দিল। চার রাস্তার সমাহার কি হয়? চৌরাস্তা। ঠিক আছে, এই যে চার রাস্তার সমাহার, এই চার দিয়ে রাস্তার সাথে মিলন, মানে রাস্তার সাথে মিলে চৌরাস্তা বোঝাচ্ছে, অর্থাৎ এই দুটাই বোঝাচ্ছে চৌরাস্তা বোঝাচ্ছে, অর্থাৎ চারটা রাস্তার সমাহার যেটা। ঠিক আছে, ধরেন এগুলোর ভিতরে দুটি সমস্যার ভিতরে অবশ্যই একটা সংখ্যা উল্লেখ থাকবে। তিন থাকলো, যেমন বলা হয় ঠিক আছে, যেমন বলা হলো 7 অপ্টের সমাহার সপ্তাহ। ক্লিয়ার? 7 অপ্টের সমাহার সপ্তাহ, অর্থাৎ এখানে প্রত্যেকটা একটা সংখ্যা থাকবে। যেমন 3 মাথার সমাহার দেবতা, ঠিক আছে, 3 ফলার সমাহার ত্রিফলা, ইভেন সব প্রত্যেকটা সময় 3 কালের সমাহার ত্রিকাল, এভাবে একটা না একটা সংখ্যা ফার্স্টে থাকবে। দুটো সমাস মানে ফার্স্টে একটা সংখ্যা থাকবে, বুঝতে হবে। তো লাস্ট একটা সমাস থেকে যাই, সেটা হচ্ছে অব্যয়ভাব সমাস। ঠিক আছে, অব্যয়ভাব সমাস। অব্যয়ভাব সমাস, অব্যয়তে এই জায়গা দিকে আছে, অব্যয়ভাব সমাস। এখন অব্যয়ভাব সমাস কি? যে সমাসে পূর্ব পদের অব্যয় বা পূর্ব পদ প্রধান থাকে, তাকে কি বলে? অব্যয়ভাব সমাস বলে। অর্থাৎ যে সমাসে পূর্বপদ মানে ফার্স্টে যে পদটা থাকে, সেই পদের অর্থ মানে সেই পদের অব্যয় বা সেই পদটা প্রাধান্য পায়, তাকে কি বলে? অব্যয়ভাব সমাস বলে। আমরা এর আগে পরপদ নিয়ে আমরা অনেকগুলো সমাস দেখছি, যেমন তৎপুরুষ সমাস, ঠিক আছে, হ্যাঁ, কর্মধারয় সমাস, এগুলোতে কি পরপদ গুলো প্রাধান্য পাইতো। এখন পরপদ প্রাধান্য পেল, কোন পদ প্রাধান্য পায় না এরকম সমাস দেখলাম, এবং দুইটাই প্রাধান্য পায় এমন সমাস দেখলাম। এখন কি বাকি থাকে? পূর্বপদ। পূর্বপদটা বলতেছে যে পরপদ প্রাধান্য পাচ্ছে, হ্যাঁ, কেউ প্রাধান্য পাচ্ছে না, এটাও মানলাম, তো আমার প্রাধান্যের টাইমটা কখন আসবে? তো এই অব্যয়ভাব সমাসে পূর্বপদটা বেশি আগে প্রাধান্য পায়, অর্থাৎ পূর্বপদটা নিয়েই যত কিছু আছে সব। এখন উদাহরণ যদি আমরা দেখি, যেমন বলা হয় ঘরের অভাব, কি হবে? হাগর। মানে ঘরটাকে কিন্তু বুঝাইতেছে, অভাবটা বুঝাইতেছে না। ঠিক আছে, এটা দিয়া যার ঘর নাই তাকে বুঝাইতেছে, কিন্তু ঘর জিনিসটা কিন্তু এখানে মেন। ঠিক আছে, এই যে ঘরটা, এটা হচ্ছে মেন, অর্থাৎ পূর্বপদের অব্যয়টা বা পূর্বপদটা প্রাধান্য পাইছে, এই যে এটা প্রাধান্য পাইছে, অর্থাৎ এটা অব্যয়ভাব সমাস। ক্লিয়ার? ক্লিয়ার? যদি বলি মানানের অভাব, বেমানান, এখন কি অভাবটা প্রাধান্য পাইছে না, মানানটা প্রাধান্য পাইছে। বেমানান যেটা মিলতেছে না বা মানাইতেছে না, তো মানানটা মেন না, তো এটা হচ্ছে অব্যয়ভাব সমাস। ক্লিয়ার? ক্লিয়ার? তো সমাজকে যা বললাম, ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন একটা, আর আপনার মতামত কমেন্ট করে জানাবেন নিশ্চয়ই, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আমরা পরবর্তীতে এই ভিডিওগুলো আরো ভিডিও আপনাদের দিতে পারি, আরো উৎসাহ করতে পারি আপনাদের পড়ালেখার বিষয়ে, মজার মজার পড়ালেখা আরো উন্নত মতো আমরা করতে পারি। আর খুব শীঘ্রই আমাদের একটা চিন্তা ভাবনা আছে যে সমাজ নিয়ে
একটা ওয়ান শট ক্লাস দেবো, যাতে আপনার 6 মাসের A to Z সবকিছু এক ক্লাসে ক্লিয়ার হয়ে যায়। তো অপেক্ষায় রাখুন, খুব শীঘ্রই পাবেন। তো আজ পর্যন্ত আজকে এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।